নমস্কার। বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশগুলোর মধ্যে একটি হলো চীন। আজ চীন সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক আর প্রযুক্তিগত দিক থেকে এতটাই উন্নত যে বিশ্বের যে কোনো উন্নত দেশকে অনায়াসে চ্যালেঞ্জ করতে পারে। ক্রয় ক্ষমতার বিচারে চীনের অর্থনীতি আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। মাত্র 50 বছর আগেও দেশটির প্রায় 65% বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করত, যা আজ কমে মাত্র 10% এসে পৌঁছেছে। কি এমন ঘটেছে গত কয়েক দশকে যে চীন এত ক্ষমতাশালী হয়ে উঠল? এই প্রশ্নের উত্তর সহ চীন সংক্রান্ত আরো অনেক বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তাই সবার কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। পূর্ব এশিয়ার একটি অত্যন্ত উন্নত দেশ হলো চীন। দেশটি সরকারিভাবে পিপলস রিপাবলিক অফ চায়না বা গণপ্রজাতন্ত্রী চীন নামে পরিচিত। প্রায় 96 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত এই দেশটি স্থলভূমির আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র। এখানে আরেকটা কথা জেনে রাখা দরকার, আপনারা সবাই নিশ্চয়ই তাইওয়ানের নাম শুনেছেন। গণপ্রজাতন্ত্রী চীন তাইওয়ানকে নিজেদের প্রদেশ হিসেবে দাবি করলেও তারা কিন্তু 1945 সাল থেকে তাইওয়ানকে নিয়ন্ত্রণ করে না। বর্তমানে তাইওয়ানের রয়েছে নিজস্ব শাসন ব্যবস্থা, আর তাইওয়ান নিজেকে সরকারিভাবে রিপাবলিক অফ চায়না নামের আলাদা দেশ হিসেবে উপস্থাপন করে। বিশ্বের বেশ কিছু দেশ তাইওয়ানকে গণপ্রজাতন্ত্রী চীনের থেকে ভিন্ন দেশ হিসেবে স্বীকার করলেও অধিকাংশ দেশ এখনো তাইওয়ানকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। ঠিক তাইওয়ানের মতোই তিব্বতকে গণপ্রজাতন্ত্রী চীন নিজের এলাকা হিসেবে দাবি করে। তবে তিব্বতের স্থানীয় বাসিন্দারা নিজেদেরকে চীনের থেকে স্বাধীন দেশ হিসেবে দেখার ইচ্ছে পোষণ করে। যেহেতু চীন একটি বিশাল বড় দেশ, তাই দেশটির প্রতিবেশী দেশের সংখ্যাও যথেষ্ট বেশি। দেশটির উত্তরে রয়েছে মঙ্গোলিয়া ও রাশিয়া, পূর্ব দিকে আছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া, দক্ষিণে রয়েছে ভিয়েতনাম, লাওস, মায়ানমার, ভারত, ভুটান ও নেপাল, আর পশ্চিমে আছে আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান ও কাজাখস্তান। ভৌগোলিক দিক থেকে চীন একটি অত্যন্ত বৈচিত্র্যময় দেশ। দেশটির মোট আয়তনের প্রায় 33% জুড়ে রয়েছে বিশাল উঁচু পর্বত, 10% আছে ছোট পাহাড়, প্রায় 26% এলাকায় আছে মালভূমি, মোটামুটি 19% জুড়ে আছে অববাহিকা, আর আনুমানিক 12% এলাকা সমতল ভূমি। দেশটির উত্তরাংশে রয়েছে অরণ্য, স্টেপ তৃণভূমি, গোবি আর তাকলামাকান মরুভূমি। দেশটির দক্ষিণ দিকের হিমালয় ও কারাকোরাম পর্বতমালা, পামির মালভূমি ও থিয়েনশান পর্বতমালা চীনকে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়া থেকে ভৌগোলিকভাবে আলাদা করেছে। বর্তমানে চীনের কারখানাগুলিতে ইলেকট্রনিক্স ডিভাইস যেমন স্মার্টফোন, ট্যাব, ক্যামেরা, ঘড়ি, কম্পিউটার, গাড়ির যন্ত্রপাতি, খেলনা, আসবাবপত্র, ইস্পাত, রাসায়নিক দ্রব্য, সোলার প্যানেল, টারবাইন আর প্লাস্টিক সামগ্রী ছাড়াও আরো বিভিন্ন ধরনের পণ্য তৈরি হয়, যা চীন অত্যন্ত সস্তা দামে সারা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে। এই কারণে আজ চীন সারা বিশ্বের কারখানা হিসেবে পরিচিত। তবে মাত্র 50 বছর পূর্বেও চীন দেশটি যথেষ্ট গরিব দেশ ছিল। সেই সময় দেশটির মোট আয়ের অধিকাংশটাই ছিল কৃষি নির্ভর। সেই সময় ধান, গম, বার্লি, বাজরা, সয়াবিন, বিভিন্ন ফল ও সবজি ছিল চীনের মুখ্য কৃষিজ উৎপাদন। তবে অনেকেই শুয়োর বা হাঁস মুরগি পালন, মাছ ধরা আর হস্তশিল্পের মতো ঐতিহ্যবাহী পেশার সাথেও যুক্ত ছিল। কিন্তু 1970-এর দশকের শেষের দিকে যখন চীন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়ে গিয়েছিল, তখন দেং জিয়াওপিং এর নেতৃত্বে চীনে অর্থনৈতিক সংস্কার শুরু হয়। জনবহুল দেশ হওয়ায় সস্তা পারিশ্রমিকে কর্মী নিয়োগের মাধ্যমে চীনে প্রচুর উৎপাদন কারখানা চালু হওয়া শুরু হয়। সহজ ব্যবসায়িক লেনদেন নীতি প্রবর্তন আর কম খরচে পণ্য উৎপাদন ক্ষমতা বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে শুরু করে। এছাড়া চীনের সরকারও সেখানকার বিভিন্ন স্থানীয় সংস্থা ও চীনের কর্মীদের আরো দক্ষ করে তুলতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতে শুরু করে, যার ফলে ধীরে ধীরে চীন মোটামুটিভাবে সমস্ত ধরনের প্রয়োজনীয় দ্রব্যাদি সস্তায় তৈরি করতে দক্ষ হয়ে ওঠে, যা সময়ের সাথে সাথে চীনের আন্তর্জাতিক ব্যবসার পরিমাণ বাড়িয়ে দেশটিকে আজ অত্যন্ত শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত করেছে। কিন্তু উন্নত দেশে পরিণত হওয়ার যে কুপ্রভাব, সেটাও ইতিমধ্যে চীনে দেখা দিতে শুরু করেছে। চীনের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে সাধারণ মানুষের পারিশ্রমিকের পরিমাণ
পরিমাণ আর জীবনযাত্রার মান বেড়েছে, যার ফলে পূর্বে চীন যত সস্তায় একটি পণ্য উৎপাদন করতে পারত, আজ আর সেটা সম্ভব হচ্ছে না। ফলস্বরূপ বহু কোম্পানি নিজেদের পণ্য উৎপাদনের জন্য আজ চীনের পরিবর্তে অন্যান্য সস্তা শ্রমিকের দেশগুলিকে বেছে নিচ্ছে। তবে চীন হয়তো এই পরিস্থিতির কথা বহু আগেই আন্দাজ করতে পেরেছিল। তাই তো কয়েক দশক আগে থেকেই চীন বিভিন্ন দেশকে অর্থ ধার দেওয়ার মাধ্যমে সুদ উপার্জন করা শুরু করেছিল। তবে বর্তমান সময়ে বহু অর্থনীতিবিদ চীনের এই অর্থ ধার দেওয়ার পেছনের অন্ধকার দিকটাকে সারা বিশ্বের সামনে তুলে ধরা শুরু করেছে। আসলে চীন কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, জাম্বিয়া, লাওস, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ আর বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশকে ইতিমধ্যে প্রচুর অর্থ ধার দিয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে একটি দেশ ধার নেওয়া অর্থ সঠিক সময়ে পরিশোধ করতে সক্ষম হচ্ছে না, তবুও চীন সেই দেশকে আরো বেশি পরিমাণে অর্থ ধার দিয়ে গেছে। এবার অনেকে হয়তো ভাবছেন এটা করে চীনের লাভ কি? আসলে অর্থ ধার দেওয়ার সময় চীন একটা দেশের সাথে কিছু শর্তে রাজি হয়। তাই যদি কোনো দেশ সেই অর্থ পরিশোধ করতে না পারে, তাহলে চীন সেই দেশের কাছ থেকে পূর্ব নির্ধারিত শর্ত অনুযায়ী হয় ব্যবসায়িক ছাড় বা একটি অঞ্চলের উপর নিজেদের আধিপত্য স্থাপন করতে পারবে। ঠিক যেমন শ্রীলঙ্কাকে ধার দেওয়া অর্থ যখন শ্রীলঙ্কা আর পরিশোধ করতে পারছে না, তখন চীন শ্রীলঙ্কাতে ভারত মহাসাগরের শিপিং রুটের কাছাকাছিতে অবস্থিত হাম্বানটোটা বন্দরে 99 বছরের জন্য নিজেদের আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়। তাই যে সমস্ত দেশ চীনের এই ফন্দি না বুঝে চীনকে নিজেদের মিত্র দেশ ভেবে নিজেদের ধারের পরিমাণ বাড়িয়ে যাচ্ছে, সেই সমস্ত দেশ হয়তো নিকট ভবিষ্যতে শ্রীলঙ্কার মতোই কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে পড়বে। এই দিক থেকে ভুটান দেশের শাসকগণ নিজেদেরকে যথেষ্ট বুদ্ধিমান প্রমাণ করেছেন। তারা চীনের সাথে ব্যবসায়িক সুসম্পর্ক রাখলেও চীনের কাছ থেকে অর্থ ধার নেওয়ার প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছে। চীন সারা বিশ্বে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য যাই পন্থা অবলম্বন করুক না কেন, এটা এক কথায় স্বীকার করতে হবে, চীন খুব উন্নত দেশ আর সেখানে কাজের কোনো অভাব নেই। তাই কম বেশি সারা বিশ্বের অধিকাংশ দেশ থেকেই কর্মসূত্রে বহু মানুষ চীনে বসবাস করে আর সেখানে বেশ ভালোই অর্থ উপার্জন করে। চীন যেহেতু একটি বড় দেশ, তাই সেখানে পর্যটন স্থানের অভাব নেই। সেখানকার বেশ কয়েকটি উল্লেখযোগ্য ভ্রমণ আকর্ষণ হলো আশ্চর্যকর চীনের মহাপ্রাচীর, রহস্যময় টেরাকোটা আর্মি, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ লি নদী ও কার্স্ট পর্বতমালা, নয়ানাভিরাম হুয়াংশান পর্বতমালা, তিব্বতের পোতালা প্রাসাদ, বিশ্বের সবচেয়ে বড় 3 গর্জেস ড্যাম, ঝাংজিয়াংজি জাতীয় উদ্যান, সাংহাই বুন্ড আর জিউজাইগো উপত্যকা। চীনে ভ্রমণ করার মতো বা চীনের ব্যাপারে আলোচনা করার মতো আরো অনেক বিষয় রয়েছে যা এই একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। তাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আশা করছি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটাই অনুরোধ, লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।